জি ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল যে সুদ বিষয় বা ইন্টারেস্টের বিষয়টা, যে এই জিনিসটা তো জিউস ল অনুযায়ী নিজস্ব গোত্রের কাছে এটা প্রহিবিটেড, কিন্তু আবার বাহ্যিক মানুষদের কাছে সেটা আবার অ্যালাউড। কিন্তু আবার এদিকে দেখা যাচ্ছে ইসলামের দিক থেকে এটা সবার জন্যই প্রহিবিটেড। এখন আপনি যেহেতু সেকুলার দৃষ্টিতে চিন্তা করছেন, সেকুলার দৃষ্টিতে এই সুদ বা ইন্টারেস্টের বিষয়টা আপনার কেমন হতে পারে? এটা কি পুরোপুরি এভিল, বা এটার কি মিডিয়াম লেভেলের, বা এটা কি কোনো সমস্যা নেই, এরকম কিছু আপনার মতামতটা একটু বলবেন, বা সেকুলার সুদ দৃষ্টিতে হচ্ছে সুদ হচ্ছে আধুনিক অর্থব্যবস্থার ভিত্তি। সুদ যদি না থাকে তাহলে পৃথিবীতে কোনো অর্থনীতি বলে কিছু থাকবে না, কোনো টাকা-পয়সা থাকবে না। এখন পর্যন্ত আমরা ওই যে আ মানে নিয়ে যাবো, ১ কেজি আমার ক্ষেতের ১ কেজি মূলা নিয়ে বাজারে যাইতে হবে। ১ কেজি মূলা দিয়া পাল্টায় নিতে হবে, ১ কেজি চাইল নিতে হবে। ওই আদিম সিস্টেমে আমাদের ফেরত যেতে হবে। যদি সুদ না থাকে তাহলে বর্তমান অর্থনীতি, সারা পৃথিবীর অর্থনীতির কিছুই চলবে না ভাই। একেবারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হুম? আ কিন্তু আমরা যেটা বলি যে সুদ কিছু আ প্রাচীনকালে বা এখনো হয়তো গ্রাম-ট্রামে কিছু ও মহাজন আছে যারা হচ্ছে উচ্চ হারে সুদ নিত। যে উচ্চ হারে সুদ হচ্ছে গিয়ে খুবই দরিদ্র মানুষের উপরে খুবই ভয়ংকর ছিল। সেটা ঠিক যে উচ্চ হারে সুদ যদি নেয়া হয় বা সুদ মানে সুদের টাকা বা মূলধন যদি ফেরত দিতে না পারে তখন বাড়িঘর ভাইঙা নিয়া যায় বা গরু-টরু নিয়া যায়। সেগুলা খারাপ, সেগুলো অবশ্যই খারাপ। কিন্তু সুদ তো ভাই অর্থনীতির চালিকা শক্তি। সুদ ছাড়া আপনি অর্থনীতি চালাবেন কেমনে? সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা করাপ্ট হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। আ মানে বর্তমান আ বিশ্ব সভ্যতাই তো গড়ে উঠছে। একদম অর্থনীতির ফাউন্ডেশনই তো হচ্ছে সুদ। আর সুদ না থাকলে তো আসলে টাকা-পয়সাও আপনি করতে পারবেন না। টাকা-পয়সাও চালাইতে পারবেন না। ইনফ্লেশন যে হয়, সেগুলা কেন হয়? এবং বিভিন্ন জিনিসের যে মূল্য, মানে দ্রব্যমূল্য যে আপনার স্টেবল রাখতে হয় কিভাবে? সেগুলো সমস্ত মেকানিজম হচ্ছে সুদের উপর নির্ভরশীল। মানে কেমনে করবেন? আপনি ইন্ডাস্ট্রি চালাইবেন কেমনে? আপনি মনে করেন একটা Microsoft এর মতো একটা কোম্পানি দিবেন। কে আপনারে টাকা দিব সুদ ছাড়া? যে Microsoft এর মতো একটা কোম্পানি আপনি দিবেন, তারপরে ওইটাতে যদি সেই লাভটা না হয় তাইলে সে কোম্পানিই বা আপনি কেন দিবেন? আর যদি লাভ হয় তাইলে কোন বেড়ায় কোন ছাগলে আছে যে আপনারে ৳১,০০০,০০,০০,০০০ মানে বিনা সুদে ধার দিব ১০ বছরের জন্য, আবার ১০ বছর পর ওই ৳১,০০০,০০,০০০ আপনারে ফেরত দিব। মানে যে এখানে ইনফ্লেশনে সেই টাকার মূল্যটাই কইমা যাবে ১০ বছর পরে। ১০ বছর পরে আরো বেশি টাকা তার পাওয়ার কথা। মানে এইগুলা তো একেবারে প্রাগৈতিহাসিক উদ্ভট কথাবার্তা যে সুদ ছাড়া পৃথিবী চলবে। এটা তো সম্ভব না। এটা কিভাবে সম্ভব? আপনি কি বলতে পারেন? আপনি কি মানে অর্থনীতি, আপনার কি সাবজেক্টের ভিতরে অর্থনীতি কখনো ছিল? না ভাই, এমনি ইন্টারেস্ট নিয়ে আমার ওরকম জ্ঞান নেই, তবে জ্ঞান অর্জনের চেষ্টা করছি আর কি। তবে আপনি যেটা বলছেন যে মহাজনদের সুদের সাথে আপনি একটা ডিফারেন্স করতেছেন, ব্যাংক ব্যবস্থার সুদ। তা আপনি বলতে চাচ্ছেন এদের মধ্যে কি একটা পার্থক্য আছে, যে মহাজনরা যে সুদ নিত আর এই রা যে সুদ নিচ্ছে, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে? আর ডিফারেন্স থাকলে আপনি কি বলতে চাচ্ছেন ওরা একটু বেশি নেয়, এরা একটু কম নেয়, এরকম? না, রেগুলেশন থাকে প্রত্যেকটা সুদের যদি রেগুলেশন থাকে, রেগুলেট করা হয় সুদটাকে, তাহলে তো যদি রাষ্ট্র দ্বারা রেগুলেট করা হয় জিনিসটাকে, তাহলে তো তারা তাদের অর্থনীতির সাপেক্ষে সেই যে সুদটাকে একটা ইসের ভিতরে রাখে, একটা মাত্রার ভিতরে রাখে। যেমন ইউরোপের দেশগুলাতে, জার্মানিতে মানে কত পার্সেন্ট সুদ হবে সেটা সরকার থেকে নির্ধারণ করে দেয়া হয়। এই রেঞ্জের ভিতরে সুদ রাখতে হবে। এর থেকে বেশিও যাওয়া যাবে না, কমও যাওয়া যাবে না। কারণ টোটাল ইকোনমির সাথে এটার একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই ঘনিষ্ঠ সম্পর্কটা তারা ইকোনমিস্টরা তারা এনালাইসিস করেই বের করে এবং সেই অ সাজেশনটাই দেয় সরকারকে। সরকারও সেই সুদের হারটা নির্ধারণ করে রাখে। এই হারটা যখন থাকে তখন সমাজে কোন ধরনের প্রবলেম তৈরি হয় না। কিন্তু এর থেকে বেশি বা কম হয়ে গেলে তখন সমাজে অন্যদের অন্য মানে মানুষদের উপরে সেটার একটা প্রভাব পড়ে। যদি আপনি সেই লিমিটটা ক্রস করেন তখন হচ্ছে গিয়ে প্রবলেম তৈরি হয়। সুদ তো থাকতেই হবে। সুদ তো অর্থ ব্যবস্থার মূল। মনে করেন আপনি পদ্মা সেতু করবেন। আ পদ্মা সেতু করতে মনে করেন ৳১০,০০০,০০,০০,০০০ লাগবে। একটু বলেন তো মিরাজ ভাই, পদ্মা সেতু যদি আপনি একবার করতে পারেন তাহলে আপনি সেখান থেকে অনেক লাভবান হবেন। অবশ্যই যেটা আ ঘুরে আমাদের যাইতে হয়। অনেক টাকা খরচ করে ঘুরে আমাদেরকে ট্রান্সপোর্ট করতে হয়। একটা মালামাল ট্রান্সপোর্ট করতে হয়।
নৌকায় করে বা জাহাজে করে এভাবে ট্রান্সপোর্ট করতে হয়, সেটার জন্য অনেক বেশি খরচ হয়ে যায়। কিন্তু যদি একটা পদ্মা সেতু আমরা বানাইতে পারি তাহলে দেখা যাবে যে সেটার খরচ অনেক, ট্রান্সপোর্ট খরচ অনেক কমে গেছে। তখন আপনি কিন্তু আ চাইবেন যে এখানে একটা পদ্মা সেতু হোক বা এখানে এই নদীতে একটা ব্রিজ হোক, ব্রিজ হইলে আমাদের খরচ অনেক কমে যেত। এখন আপনি বলেন তো একটা ব্রিজ তৈরি করতে কয়েক হাজার কোটি টাকা লাগে। এই কয়েক হাজার কোটি টাকা কোন পাগলে আছে আপনারে বিনা সুদে, মানে যেই টাকা আপনি তারে দিবেন ১০ বছর পরে সেই টাকাই ফেরত পাইবেন। পৃথিবীতে কোন পাগলে জন্মাইছে যে বেটা এই রকমের টাকা দিব আপনারে কন তো ভাই? আসলেই তো কেউ দিবে না। অন্তত আন্তর্জাতিক কোনো ব্যাংক তো দিবেই না। মানে এটা তো আসলে সম্ভব না, পসিবল না। এই যদি আপনার এই যে পদ্মা ব্রিজটা বানাইতে হয়, তাইলে যেই পরিমাণ টাকা মনে করেন ৳১০,০০০ কোটি লাগবো। ৳১০,০০০ কোটি কোন পাগলে আছে আপনারে বিনা সুদে দিব? এখন যদি আপনি এই যে সুদটা আপনার তো নিতে হবে। আপনার তো পদ্মা ব্রিজ বানাইতে হবে। কারণ আপনার ওই যে ট্রান্সপোর্টেশন লাগবে। এখন আপনি যদি ৳১০,০০০ কোটি মা ৫% সুদে কোথাও থেকে পান, তাইলে এবং আপনি যদি এটা হিসাব করে বাইর করতে পারেন যে এটা যদি আপনি ট্রান্সপোর্টটা যদি ভালো হয় তাহলে আপনি আসলে যেই লাভটা করবেন সেটা আসলে 15% লাভ করবেন আপনি। তখন আপনি হিসাব করতে পারবেন আমার তো সুদ দিতে হইতেছে মাত্র 5% আর আমি সেখান থেকে আউটপুট পাইতেছি 15%। তাইলে তো আমার আসলে 10% লাভ আছে এখানে। তাহলে তো আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এখানে তাহলে আমি এই ব্রিজটা বানাই, ব্রিজটা বানাইতে পারলে আমার 10% লাভ আছে। কিন্তু আপনি যদি ব্রিজটাই না বানান তাইলে তো আপনার কোনো মানে আপনার ওই যে ঘুইরা ওই পর্যন্ত যাইতে হবে। আপনার মা প্রফিট থেকে সেই খরচটা আপনার দিতেই হবে। আপনার তাহলে দেখা যাচ্ছে যে যেই সুদটার হার 5% সেটা আপনার জন্য অত্যন্ত লাভজনক। আর যদি সুদটা না থাকে তাইলে তো আপনি টাকাই পাইবেন না ব্রিজ বানানোর। আর যদি সুদটা 15% এর উপরে চলে যায় তখন আবার সেটা ক্ষতিকর। তার মানে হচ্ছে সুদ অবশ্যই লাগবে কিন্তু ওই সুদের একটা আ রেগুলেটরি কমিটি থাকতে হবে। তারা ওইটাকে রেগুলেট করবে যে কত পার্সেন্ট সুদ হওয়াটা আ অন্য মানুষের জন্য লাভজনক। হ্যাঁ, এবার বলেন। আবার আরেকটা জিনিস যে আছে যে অনেকে বলতেছে যে লাভের বিষয়টা যে সুদ না নিয়ে যদি আমরা এই ব্রিজটা বানানোর পর যদি এখান থেকে যে লভ্যাংশ আছে এই লভ্যাংশ থেকে যে ব্যক্তি যে ব্যক্তি থেকে লোন নেওয়া হয়েছে বা যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে তাকে কিছু লভ্যাংশ দেওয়া হবে এই বিষয়টার সাথে কি তো সুদের লভ্যাংশ একটা লভ্যাংশ তো শোধিত হইল। তো শোধিত হইল তাইলে। না যেখানে এখানে যেটা ওরা লভ্যাংশ বলতে চায় সেটা হচ্ছে আহ, ব্রিজটা বানানোর পর যদি ব্রিজটা সফল হয় তবেই লভ্যাংশটা পাবে এবং যদি ব্রিজটা ব্যর্থ হয় তবে লভ্যাংশ পাবে না এটা আমার মনে হয় এটাই বোঝানো হয় না, যে লভ্যাংশ এটাও তো সুদই, মানে লভ্যাংশ তো সুদ। না না এখানে যে সুদের মধ্যে পার্থক্য আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই এটা সুদ তো আপনি জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছেন। নাম চেঞ্জ করে তো আসলে কোনো লাভ নাই। এটা তো সুদই তো। এটা যে না না লভ্যাংশ নেয়া যে ইসলামে হালাল সেটা আপনি তাহলে বের করে দেখান। না না আমি ইসলামের পক্ষে কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে লভ্যাংশ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে বীজটা যদি সফলভাবে বানানো হয় তবে লভ্যাংশটা দেওয়া হবে এবং যদি এ, যদি বীজটা ব্যর্থ হয় তবে লভ্যাংশ দেওয়া হবে না কিন্তু সুদের ক্ষেত্রে বীজটা সফল হোক বা ব্যর্থ হোক টাকাটা দিতে হবে এক্সট্রা টাকা দিতে হবে সেটা হচ্ছে আমি যতটুকু জানি এটাই পার্থক্য সুদ আর লভ্যাংশের মধ্যে। ভাই এই তো আমি তো জাস্ট দেখতেছি যে এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিছে। নামটা চেঞ্জ করে দিয়ে ওই একই জিনিস নিতেছে। না আমি হয়তো আপনাকে বুঝাতে পারছি না যে আমি বলতে চাচ্ছি যে ব্রিজটা যদি সফলভাবে বানানো হয় এবং যদি তবে লভ্যাংশটা আসবে এবং যদি ব্যর্থ হয় তবে লভ্যাংশ দিতে দেয়া হবে না কিন্তু ওই আরেকটা ক্ষেত্রে সুদের ক্ষেত্রে যেটা হয় যে ব্রিজটা যদি সফল হয় বা ব্যর্থ হয় তবুও ওই টাকাটা এই যেটা এক্সট্রা টাকা সেটা সুদের ক্ষেত্রে দিতে হয় লভ্যাংশের ক্ষেত্রে সেটা দিতে হয় না আমি কিন্তু যতটুকু জানি এটাই। তাহলে তো আপনি এটাও তো ইসলামে হারাম হবে। তাহলে তো আপনি এখানে বাজি ধরতেছেন যে ও যদি জেতে তাইলে টাকা বেশি পাবো আর হারলে টাকা কচ্চা যাবে। এটা তো আরো খারাপ হয়ে যাবে তখন। এটা তো বাজি হয়ে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে তো এটাও হারাম। এটা অনেকটা আমার মতে ব্যবসার মতো যে ব্যবসায়ী আমরা যেটা করি যে আমরা কিছু একটা জিনিস কিনে আনি এবং আমরা সেটা যদি বেচার ক্ষেত্রে মাঝে মাঝে লাভ হয় মাঝে মাঝে লোকসান হয় যেমন আমরা যদি টমেটো কিনে আনি সেটা আমরা যদি বেচতে পারি তাহলে লাভ অথবা যদি পচে যায় তাহলে সেটা লোকসান এটার না সাথে ওইটা এটার হচ্ছে রিলেশন আছে। ওই যে ওই শেয়ার মার্কেটের শেয়ার কেনা এগুলোও ইসলামে হারাম ভাই। It আমরা sounds noble.
আপনি যেটা বলতেছেন ইট সাউন্ডস নোবল, বাট প্র্যাকটিক্যালি কি এটা কোথাও হয় ভাইয়া? না, আমি এই বিষয়ে জানি না, তবে আমি জানতে চাচ্ছি যে এটা কি আসলে সম্ভব কিনা, এটা আপনার আপনাদের সেকুলার কোনো মানসিকতা কি আপনার? ইন্টারন্যাশনাল কোনো একটা ব্যাংক থেকে যখন আপনি নিবেন, কোন একটা ইনভেস্টমেন্ট নিবেন, সে আপনার ইন্টারন্যাশনাল ধরেন যে কোনো ব্যাংক, ইভেন আপনি যদি ইসলামিক ব্যাংকেও যদি যান, আপনি যদি কোনো একটা লোন চান, ফর এক্সাম্পল ধরেন আপনি আপনার একটা ব্যবসা খুলবেন, আপনি জানেন তো ভাই, আপনি বাংলাদেশের জামাত ইসলামের ওই ইসলামী ব্যাংকে যেয়ে এক ব্যবসার জন্য লোনটা নিয়েন, দেখেন তো সে আপনার লভ্যাংশের উপর লোনটা দেয় নাকি। যে ভাই আপনি লাভ করলেই আপনি শুধু ব্যাক দেন, লস করলে আপনার ব্যাক দেওয়ার দরকার নেই, সেই ভরসা আপনার উপর সে রাখে কিনা ব্যাংকটা একটু যেয়ে দেখেন তো মিরাজ এ ভাই। এব এবং ফারাজ ভাই, তাহলে তো আমি মনে করেন ইসলামী ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা লোন নিবো এবং ৫,০০০ কোটি টাকা দিয়ে মানে ১০ বছর ধুমায় আমি মানে আরামসে জীবনযাপন করার পরে ১০ বছর পরে আমি বলব, ভাই ব্যবসায় লস খায় পুরা টাকা খরচা গেছে ভাই। মাফ করে দেন।" তখন তো তারা মাফ করে দিবে। তারা আপনার আবার ১০,০০০ কোটি টাকা পেপার লোন ওয়ার্ক নিবো। যত দরকার, পেপার ওয়ার্ক দরকার হলে বানাইবেন ভাই, ইচ্ছা হ্যাঁ। মতো পেপার ওয়ার্ক যত যত এমন লস দরকার। খামু, এমন লস খামু, মানে আপনি আমারে মানে আপনি আমার সাথে এসে বাটপারি করে সব টাকা নিয়ে যাবেন আমার ইসের থেকে। আমি দরকার হইলে আপনারে ইচ্ছা কইরা আপনি যেন আমার উপরে বাটপারি করে টাকা মানে করে নিতে পারেন সেটার ব্যবস্থা করে দিমু। তারপরে আমি ব্যাংকে গিয়ে দেখামু যে, "ভাই আমি তো লস খাইয়া গেছি। দেখেন ফারাজ অর্ণব আমার সব টাকা করে নিয়া গেছে। মানে চুরি করে নিয়া গেছে। আমি তো লস খাইয়া গেছি ভাই। তো না আরো ১০,০০০ কোটি টাকা দেন আমারে।" তো ভাই এভাবে তো তাইলে প্রত্যেক ব্যক্তি মা মানে হাজার, হাজার কোটি টাকার মালিক হবে। ঋণখেলাপি হয়ে যাব। তখন ঋণখেলাপি হয়ে গিয়ে বলব যে, "ভাই আমি তো ব্যবসায় লস খেয়েছি। এখন কি আর করা? আপনারা তো আর টাকা নিবেন না। আপনারা লস খেলে তো আর টাকা নেন না।" ঠিক আছে? তাইলে তো ভাই এটা তো সারা পৃথিবী তো চলবে না ভাই। এভাবে তো পৃথিবী রান করবে না মিহাজ ভাই। ঠিক আছে, আপনাদের যুক্তিটাও শুনলাম, ভালো লাগছে এটাও। হ্যাঁ, আপনাদের কথাটাও লজিক্যাল মনে হলো আমার। মনে করেন আমি একটা বাজারে দোকান দিব, হ্যাঁ? দোকান দিব যে ওইখানে মোবাইল ফোনের দোকান দিব। তো আমি মোবাইল ফোনের দোকান দেওয়ার জন্য আপনার ব্যাংকে থেকে ১,০০০ কোটি টাকা লোন নিলাম। লোন নেওয়ার পর দোকানে সব মালপত্র উঠাইলাম। তারপরে আমি দোকানে তালা না দিয়ে আমি গেলাম বাসায়। ফারাজ ভাই রাতের বেলা চুরি করে আমার সব মোবাইল নিয়ে গেল। আমি ব্যাংকে গিয়া কইলাম যে, "দেখো ভাই, আমার তো সব মোবাইল চুরি হয়ে গেছে কালকে রাত্রে। সব মোবাইল দেখাও, আমার মানে দোকান ফাঁকা।" হ্যাঁ? তাইলে আমার তো এখন তো আর টাকা দেওয়ান লাগবো না, তাই না? থ্যাংক ইউ। তুমি যে আমার ঋণটা মওকুফ করে দিছো এইজন্য লস হয়ে গেছে ব্যবসায়। তুমি তো এখন তো লসের ভাগও তো তুমি নিবা। তাইলে আমি এখন ওইখান থেকে মুক্তি পেয়ে গেলাম। ব্যাংক লোনের টাকা ফেরত দিতে হইল না আমার। আবার ৫,০০০ কোটি আবার ১,০০০ কোটি টাকা লোন নিলাম আমি ওই ব্যাংকের থেকেই। এভাবে আমি ৫-১০ বার করলে তো মনে করেন আমিও কোটিপতি, ফারাজ ভাইও কোটিপতি। সবাই আমরা কোটিপতি হয়ে যাব। তাহলে তো ভাই ওই ব্যাংকের কি অবস্থা হইবে সেটা একটু চিন্তা করে দেখেন তো এডমিরাজ ভাই। জি ভাই, আপনাদের কথাটা লজিক্যাল লাগছে আসলে। হ্যাঁ, এটা আসলে চিন্তা করা উচিত ছিল।